আগামী দিনে এই বীরভূমের মাটিতে ভারতীয় জনতা পার্টি শূন্য শূন্য শূন্য। এই প্রতিশ্রুতি অঙ্গীকার আজকে আমাদের সভা থেকে নিতে হবে। কালকে দেখলাম কেষ্টদা বলেছে, মাকে বলে এসছি 230টা আসন দিতে হবে। আমি তো আজকে 20টা আরো বাড়িয়ে বলবো। 250 আসনে তৃণমূলকে জেতাতে হবে। 20টা বাড়িয়ে বলবো এই জায়গা থেকে, কারণ অনুব্রত মণ্ডল 230টা আসনের মানত করে এসেছিলেন। অনুব্রত মণ্ডল ঠাকুর ভক্ত, পুজো টুজো দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় মোটামুটিভাবে ওই 214-20 এর মধ্যে একটা টার্গেট বেঁধে রেখেছিলেন, এবং সেই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই টার্গেট ফিক্স করছেন, বিজেপির তরফ থেকেও একই রকমভাবে এই টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। আমরা আগেও জানি, যেখানে অমিত শাহ সেই গতবার থেকে আপকি বার 200 পারের টার্গেট বেঁধে এইবারে ওই 190-96টার আশেপাশে টার্গেট বেঁধে দিয়ে গেছিলেন। এবার যখন কলকাতা এলে কি বলেছিলেন এবার শোনাই। कमल G24 इस साल 26 के चुनाव के पहले। अब सुने नहीं, मैं कहा 2/3 बहुमत के साथ सरकार बनाएंगे, 2/3 मेजोरिटी के साथ सरकार बनाएंगे, तो टारगेट हो ही गया। ওই যে বললাম টার্গেট পলিটিক্স। অমিত শাহ যখন এই কথা বলছেন তখন শুভেন্দু অধিকারী সেটাকে আরও একটু বাড়িয়ে দিচ্ছেন, 220 করে দিচ্ছেন। চাঁচলের সভায় শুভেন্দু অধিকারী, সেখান থেকে তিনি আরও টার্গেট বাড়িয়ে দিলেন বিজেপি। মানে সবাই টার্গেট বাড়িয়েই যাচ্ছে। কি বলেছিলেন শোনাই। এই রাজ্যের মধ্যে 2 জায়গায় হিন্দুদের সবচেয়ে বড় জোট হয়েছে, হিন্দু আদিবাসীদের। একটা উত্তর মালদায় 85% হিন্দু পদ্মফুলে ভোট দিয়েছে। যদি গোটা রাজ্যে উত্তর মালদাকে দেখে সনাতনীরা একটু এগিয়ে আসে না, 200 নয় 220টা সিটে বিজেপি জিতবে। নিঃসন্দেহে এ নিয়ে একটা প্রশ্ন তোলার অবকাশ আছে যে এই যে টার্গেটগুলো বেঁধে দেওয়া হচ্ছে, একটা তো অঙ্ক থাকে তার, একটা তো সমীকরণ থাকে তার। কোন সমীকরণে নেতারা এই টার্গেট বাঁধছেন? যেমন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু করলাম, তিনি অনুব্রতর 230কে বাড়িয়ে 250 করে দিলেন। তার আগে নিজেই কিন্তু 214 টার্গেট বেঁধেছিলেন। কি বলেছিলেন শোনাই। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। 215, 250, 196, 220। আমি এই জায়গা থেকে আমাদের সঙ্গে আজকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। শুনো, এই যে টার্গেট পলিটিক্স হচ্ছে, এই যে টার্গেট বিষয় হচ্ছে, এটা নেতারা কি অঙ্ক কষে বলছেন নাকি স্রেফ হাওয়া গরম বলে আমরা ধরে নেব? দেখুন, সব্যসাচী এমনিতেই প্রচন্ড শীত পড়েছে, তার মধ্যে তো সবাইকে একটু বাজার গরম রাখতে হচ্ছে। আর আপনি মাথায় রাখবেন যে নির্বাচন বা এই পুরো প্রক্রিয়াটা মার্চ এপ্রিল জুড়ে হবে। মার্চ এপ্রিলে সাধারণত সবার ইয়ার এন্ডিং হয়, ফলে সবারই সেলস টার্গেট বাড়াতে হয়। সেই অনুযায়ী সবাই সেলস টার্গেট বাড়াচ্ছেন। আর তার সঙ্গে বাস্তব রাজনীতির কোনো সম্পর্ক বা সামনে বসা মানুষদের কোনো সম্পর্ক আছে এরকম নয়। শুভেন্দু অধিকারীর লড়াই হচ্ছে দিলীপ ঘোষের সঙ্গে, আবার দিলীপ ঘোষ ফিরে এসছেন, ফলে তাকে যত জোর দিয়ে হিন্দু সনাতনী শব্দগুলো ব্যবহার করতে হচ্ছে, তাতে আপনি বুঝতে পারবেন যে শুভেন্দু অধিকারীর শুভেন্দু অধিকারী টপকাতে চাইছেন দিলীপ ঘোষকে। পাশে অনুব্রত মণ্ডল বলেছেন যে অমুক সংখ্যা টার্গেট, সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তার থেকে আরো 30টা বাড়িয়ে দিলেন। ফলে আমার মনে হয় এগুলো সব মোটিভেশনাল স্পিচ, এগুলোকে রাজনীতির সত্যিকারের পাটিগণিতের সঙ্গে মেলানো উচিত নয়। না, কিন্তু সোমবাবু, যেখানে আগে আমরা দেখেছি যে আপকি বার 200 পারের বক্তব্য ছিল, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপিও এখানে যখন টার্গেট সেট করছে এবং সেই টার্গেটের অঙ্কটা বাড়িয়ে চলেছেন, তখন তো এটা তো প্রশ্ন হতেই পারে যে বেশ কয়েকবার টার্গেট ফেল করার পর এখন যখন তারা নতুন টার্গেট সেট করছে, কিছু তো একটা অঙ্ক থাকবে, নাকি প্রত্যেকবার এরকম হাওয়া গরমই চলতে থাকবে? সব্যসাচী, আমি তো যতদূর জানি আপনি ভালো ছাত্র, 19টি পার
ঘায়েল হয়ে থামলো শেষে বলে তো বাংলা কবিতাই আছে, কবি সুকুমার রায় লিখে গেছিলেন, ঠিক আছে? তো ফলে টার্গেট সেট করা মানে সেই টার্গেটকে পূরণ করতে হবে এমন কোনো মানে নেই। বা আমাদের দেশে এখন যা রাজনীতির অবস্থা, কেউ অমিত শাহকে প্রশ্ন, আপনি যেহেতু 2021-এর উদাহরণটা টানলেন, যদি আপনি মাথায় রাখেন 2021-এ প্রথম 4 দফার ভোট হওয়া পর্যন্ত, অর্থাৎ শীতলকুচিতে গুলি চলার আগে পর্যন্ত অমিত শাহ দিল্লি থেকে রোজ সাংবাদিক সম্মেলন করে বলতেন যে আজকে এতগুলো আসনে ভোট হয়েছে, আমরা এতগুলো আসনে জিতেছি। ফলে সেইটা তো মানে এই যে নিজেকে বাড়িয়ে বলা, এটাতে কিন্তু আমি শুধু অমিত শাহকে দোষ দেব না, আমি আপনাকে মনে করিয়ে দেব সব্যসাচী 2016 নির্বাচনের প্রথম পর্বেই তৎকালীন সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যনারায়ণ মিশ্র বলেছিলেন আমরা ওভার বাউন্ডারি হাঁকিয়েছি, তারপর নিজের কেন্দ্র নারায়ণগড়ে হেরে গেছিলেন। ফলে এটা পলিটিক্সের রেদরিক, মানে এগুলো সব ভাষণ, এগুলোকে খুব সিরিয়াসলি নেবেন না। শীতকালে এগুলো শুনতে ভালো, উত্তেজনা তৈরি করে, সকলের মধ্যে একটা মানে প্রবল শীত বইছে। তো আমরা কলকাতায় আছি, আমার ধারণা বীরভূম বা মালদায় আরো শীত। মালদায় তো ভাগীরথীর ঠান্ডা হাওয়া, সেটাতে নিঃসন্দেহে উত্তপ্ত করবার জন্য শুভেন্দু অধিকারীকে অনেক না, কিন্তু সুবর্ণা, এটা নিয়ে আমরা প্রশ্ন তুলছি এই জায়গা থেকে, কারণ এইবার তো একটু হাওয়াটা অন্য রকম। কারণ এসআইআর আগেও হয়েছে নিঃসন্দেহে, কিন্তু এত চর্চা, এত বিরোধিতা, এত হইচই এটা কিন্তু আগে হয়নি। আজকেই আমি আপনার বক্তব্য নিচ্ছিলাম, যেখানে আমি 6:30 নির্বাচন কমিশনের সঙ্গে রাজনীতির যে বিরোধ সেটা নিয়ে শো করছিলাম, সেখানেই পড়াশোনা করতে করতেও দেখলাম এই যে টার্গেট ফিক্স করার বিষয়টা, যেরকম বাম আমলে সায়েন্টিফিক রিগিংয়ের অভিযোগ উঠেছে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ইভিএমে কারচুপি, র্যাগিং করা, ভোট কারচুপি, এবং এখন আবার তৃণমূল অভিযোগ তুলছে বিজেপির বিরুদ্ধে ওই তালিকার কারচুপি, যেখানে তালিকাতে সব কিছু হয়ে যাবে। কিছু একটা ব্যাপারের ওপর ভিত্তি করে কি এই সমস্ত কাজকর্ম করছে? এবং বিজেপির যা কনফিডেন্স দেখছি, সেটা কি আপনি আগের মতোই এবারেও একই রকম ওই ম্যাট্রিক পাশের মতোই বিষয়টা রাখবেন, নাকি একটু হলেও হাওয়া অন্য রকম বলে আপনার মনে হয়? দেখুন, আমার মনে হয় না যে হাওয়া খুব অন্যরকম। খুব অন্যরকম হলে আপনি বিজেপির যে বাকি যে সিস্টেমগুলো, সেগুলো যেভাবে কাজ করতে শুরু করতে এখনো সেরকম দেখা যাচ্ছে। বিজেপি এখন, এটা ঠিক যে আপনি বলেছেন যে বিজেপির এবারের নির্বাচনে মূল অস্ত্র সার, কিন্তু মালদায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যা বললেন, ধরে নেওয়া যাক তর্কের খাতিরে আপনি ধরুন যে আমি আপনাকে মনে করাবো ঠিক এই মালদাতেই দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2024-এর লোকসভার আগে হিন্দুদেরকে একত্রিত করবার জন্য মঙ্গলসূত্রের কথাটি বলেছিলেন। তাতে আমরা দেখলাম যে তাতে কোনো লাভ হলো না, বরং মানে কংগ্রেসের ঈশা খান চৌধুরী আবার সিটটা জিতে গেলেন। ফলে আমার মনে হয় যে পলিটিশিয়ানরা যখন কথাটা বলেন, সেটা 3টে অডিয়েন্স থাকে। একটা অডিয়েন্স হচ্ছে, যেটা আমি প্রথমেই বলেছি, দলের মধ্যে যে বিরুদ্ধ গোষ্ঠী, অর্থাৎ শুভেন্দু অধিকারীকে ভাবতে হচ্ছে যে আমি দিলীপ ঘোষের চাইতে ছাপিয়ে যেতে পারছি তো। দ্বিতীয়টা যেটা বলেন যে দলের যেটা বেসিক ক্যাডার বেস, আমরা বুঝতাম না আগে সিপিএম এর গৌতম দেব কেন এত উত্তেজিতভাবে কথা বলতেন, উনি নিজের ক্যাডার বেসকে চাগানোর চেষ্টা করতেন। তৃতীয়টা, অর্থাৎ সত্যিকারের যে ভোটার, তারা যে এইসব রেদরিকে প্রভাবিত হন না, সেটা আমরা অনেকগুলো উদাহরণ দিয়ে দেখেছি। আপনি যে উদাহরণটা দিলেন যে 2024-এ অমিত শাহ বলেছিলেন 35টা আসন চাই, শেষ পর্যন্ত 12তে থামতে হয়েছিল। এবং তখনই শুভেন্দু অধিকারীর প্রতিদ্বন্দ্বী দিলীপ ঘোষ বলেছিলেন যে শুভেন্দু অধিকারী বা বিজেপির নেতৃত্ব কি জেতা সিট হারার জন্য আমাদের আসন বদলালো, না হারা সিট জেতার চেষ্টা করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।